দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কবির এই অমোঘ বাণীকেই যেন বাস্তবে রূপায়ণ করেছেন ভৈরবের তরুণ উদ্যোক্তা ইউসুফ গালিব। তিনি পরিত্যক্ত পলিথিন বর্জ্য থেকে তৈরি করছেন মূল্যবান ডিজেল, পেট্রোল ও অকটেন। তিনি শীঘ্রই পোড়া পলিথিনের কালি থেকে ছাপাখানা, প্রিন্টার ও ফটোকপির কালি উৎপাদনও শুরু করবেন। দেশের পরিবেশের জন্য মারাত্মক হুমকি এই পলিথিন থেকে রক্ষা পাওয়ার এই উদ্যোগে বেশ খুশি স্থানীয় লোকজন সহ উপজেলা প্রশাসন। সার্বিক সহযোগিতার আশ্বাস নির্বাহী কর্মকর্তার। সহযোগিতা পেলে বর্তমান কারখানাটিকে আরও বড় পরিসরে এবং দেশের ৬৪ জেলায় অনুরূপ কারখানা স্থাপনের ভবিষ্যৎ পরিকল্পনা এই স্বপ্নবাজ তরুণের। বর্তমান সময়ে আমাদের সমাজ ও দেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে পলিথিন বর্জ্য। দৈনন্দিন জীবনে পলিথিন অত্যাবশ্যকীয় উপকরণ। এটি সহজে পচনশীল না হওয়ায় ব্যবহৃত পলিথিন যত্রতত্র ফেলার ফলে আমাদের চারপাশের নদীনালা, খালবিল সহ ড্রেনেজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। ফলে এই পলিথিন বর্জ্যের কারণে আমাদের চারপাশের সামাজিক পরিবেশ আজ মারাত্মক হুমকির মুখে। এই হুমকি থেকে সামাজিক পরিবেশ রক্ষায় পেট্রোল, ডিজেল ও অকটেনের মতো গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ উৎপাদন করছেন ইউসুফ গালিব। সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদন করছেন আহিল পলি পেট্রোলিয়াম লিমিটেড নামের এই শিল্প কারখানাটিতে। ২০১৮ সালের আগস্ট মাস থেকে এই প্রকল্পটির কাজ শুরু করেন গালিব। থাইল্যান্ড ব্যাচ সেপকো কোম্পানির প্যাটার্ন অনুসারে বাংলাদেশের অ্যাক্সেস টু ইনফরমেশনের দিক নির্দেশনায় এবং বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদের সম্পূর্ণ ব্যবস্থাপনায় তিনি এই প্রকল্পটি শুরু করেন। থাইল্যান্ড বর্তমানে 5th জেনারেশনে কাজ করছে, আর তিনি শুরু করেছেন 1ম জেনারেশনে। বর্তমানে কারখানাটিতে প্রতিদিন ১০০ কেজি পরিত্যক্ত পলিথিন পুড়িয়ে ৫৫ থেকে ৬০ লিটার পেট্রোল, ডিজেল ও অকটেন উৎপাদন করছেন। এই পরিমাণ উৎপাদনে তার ব্যয় হচ্ছে ১২০০ থেকে ১৪০০ টাকা। দৈনিক নিট মুনাফা হচ্ছে ৩ থেকে ৪ হাজার টাকা। পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদনের এই প্রক্রিয়াটিকে বলা হয় পাইরোলাইসিস প্রসেস। এই প্রক্রিয়ায় পলিথিন বা প্লাস্টিককে উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া ঘটিয়ে পলিথিনের অণুগুলো আলাদা করা হয়, যার মাধ্যমে তরল গ্যাস উৎপন্ন হয়। এই তরল গ্যাস আস্তে আস্তে তাপমাত্রা হ্রাস হওয়াতে ঘনীভূত হতে শুরু করে। নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর এই তরল গ্যাস পেট্রোল, ডিজেল ও অকটেনে পরিণত হয়ে আলাদা আলাদা পাত্রে জমা হতে থাকে। চিন্তা করলাম যে নিজের মতো করে ওই প্যাটার্নটাকে ফলো করে নিজের মতো করে কিভাবে এটাকে আস্তে আস্তে সাজানো যায়। তো তখন একটা পাইলট প্রজেক্ট চালু করি। ওই পাইলট প্রজেক্টের মাধ্যমে যখন আমি উৎপাদিত তেল পাই, তখন সেই তেলগুলোকে আমি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে টেস্টিংয়ের জন্য পাঠাই। কারণ হচ্ছে কি, পরবর্তী ইনভেস্টমেন্টের জন্য অবশ্যই আমার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা কি মার্কেটে লাইভেল কিনা এবং সেই প্রোডাক্টটা নিয়ে আমি কতটুকু সামনে আগাতে পারবো সেটার মার্কেটটা আগে ভেরি করা প্রয়োজন। প্রাথমিক পর্যায়ে আমার এই কারখানাটা শুরু করতে আমি ১০ লক্ষ টাকা নিয়ে শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমার 2টা ইউনিট এটার সাথে অ্যাড করি। অর্থাৎ এটার প্রফিট থেকে আমি 2টা ইউনিট অ্যাড করি। আমার একটা কাটিং সেকশন ইউনিট অ্যাড করি, আমার ডিস্টিলেশন ইউনিট অ্যাড করি। তো ওই 2টা ইউনিট অ্যাড করতে আরও পরবর্তীতে আরও 5 লক্ষ টাকার মতো আমাকে অ্যাড করতে হয়। আমাদের উৎপাদিত তেলের জ্বালানি ক্ষমতা পাম্পের তেলের চেয়ে কিছুটা বেশি। অর্থাৎ হচ্ছে কি, আমরা যে তেলটা বর্তমানে উৎপাদিত করতেছি সেটা যখন সায়েন্স ল্যাবরেটরিতে বিএসটি স্ট্যান্ডার্ডে যখন আমরা এটাকে পরিমাপ করি, তখন এটার অকটেন নাম্বার আসে 92.56। আর যেটা আমরা সচরাচর পাম্প থেকে ইউজ করি সেটার অকটেন নাম্বার হচ্ছে 91.12। অর্থাৎ সেই হিসাব করতে গেলে আমাদের পাম্পের থেকে যে তেলটা আমরা ইউজ করি সেটা থেকে এটার জ্বালানির পরিমাণটা অনেকটা বেশি। আইডিয়া বাংলাদেশ থেকে কিছুদিন আগে আমাকে পুরস্কৃত করা হয়েছে। তো সেখান থেকে ওনারা একটা প্রাইজ মানিও দিয়েছেন এবং এই ব্যাপারে আরও আশ্বস্ত করেছেন যে আমার এই প্রকল্পগুলি বড় করতে সরকারিভাবে যে সহযোগিতার প্রয়োজন তারা তাদের পক্ষ থেকে চেষ্টা করবে। এবং সরকারি বেসরকারি প্রত্যেকটা পর্যায়ে আমি আমার পক্ষ থেকে সকলকে অনুরোধ জানাচ্ছি
যদি সম্ভব হয় তাহলে এই প্রকল্পটিকে বাংলাদেশের সামনে এগিয়ে নিয়ে বাংলাদেশের যে জ্বালানি খাতের যে বর্তমানে তেলের যে সংকট তৈরি হয়েছে সেটা থেকে আমরা সহজেই নিস্তার পেতে পারি এবং আমাদের জ্বালানি তেল আমদানি নির্ভরতা শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে আসতে পারি। নিজেদের এলাকায় এমন একটি ব্যতিক্রমী ও পরিবেশের জন্য মঙ্গলময় কারখানা গড়ে ওঠায় বেশ খুশি এলাকার লোকজন। আমি আসলে অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি যে আমার এলাকায় এরকম একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে উঠছে এবং এই আহিল পলি পেট্রোলিয়াম থেকে ডিজেল, অকটেন, পেট্রোল এই বাংলাদেশের সহ সারা পৃথিবীর সবচেয়ে বড় যে পাওয়ার, সবচেয়ে বড় যে শক্তি সেই শক্তিটি এখন উৎপাদন হচ্ছে আমাদের ভৈরবে। এই নর্দমার থেকে তুলে আনা পলিথিন যেটা আজকে দেশ ও জাতিকে তার দায়মুক্ত করার জন্য ইউসুফ গালিব তৈরি করেছেন আহিল পেট্রোল পাম্প। এখান থেকে আমরা যেটা আজকে সুফল পাচ্ছি, একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে। আমি প্রতিদিনই দৈনিক আপনার 4 লিটার 5 লিটার 2 লিটার যত তেলই লাগে এখান থেকে নিই। আহিল পেট্রোলিয়াম থেকে আমরা তেল নিই। এখান থেকে তেলটা অনেক ভালো। পেট্রোল পাম্পে গেলে অনেক সময় সিরিয়ালে থাকতে হয়, তেল পাওয়া যায় না, কিন্তু আহিল পেট্রোলিয়াম আসলে যখন আসি তখনই তেল পাই। আর এখানে আমাদের থেকে তেলটা একটু সাশ্রয়ী পাওয়া যায়, মানে আমরা লিটারে অনেক কম পাই, এই জন্য এর তেলটা আমরা ইউজ করি। বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদের মান নির্ণয়ের ফলাফলে পলিথিন থেকে উৎপাদিত এই জ্বালানি তেলের মান হচ্ছে 93.56, যা সাধারণ জ্বালানি থেকে 1.56% জ্বালানি ক্ষমতা বেশি এবং পুরোপুরি লো কার্বনের জ্বালানি। এই জ্বালানি পরিবেশের জন্য পুরোপুরি ক্ষতিমুক্ত। উন্নত বিশ্বের বহু দেশে এই প্রকল্পের মাধ্যমে বিকল্প জ্বালানি তেল উৎপাদিত হচ্ছে। পরে তিনি উৎপাদিত নমুনা জ্বালানি তেল বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের গুণগত মান পরীক্ষার পর পজিটিভ রিপোর্ট পাওয়ার পর গালিব 2018 সালে পরীক্ষামূলকভাবে প্রথমে প্রকল্পটি গ্রহণ করে সফল হন। ভৈরবে কালিকা প্রসাদ ইউনিয়নে আমরা একটি বিসিক স্থাপন করেছি এবং এটার কার্যক্রম দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা খুব দ্রুতই যারা আগ্রহী তাদেরকে আমরা প্লট বরাদ্দ দিতে পারবো। যেহেতু উনি একটি প্লট নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন, আমরা ওনাকে এই বিষয়ে সহায়তা করব এবং তার এই পণ্য যদি সঠিক থাকে, আমরা সরকারি বিভিন্ন দপ্তর থেকে যদি তার এই বিষয়ে এনওসি অনাপত্তি পেয়ে থাকি, তাহলে অবশ্যই তাকে আমরা তার এই উদ্যোগটিকে সফল করার জন্য এবং এটিকে আরো বৃহৎ পরিসরে চালু করার জন্য আমরা তাকে বিসিকে একটি প্লট দেব। এটি পরিবেশকে নিয়ে আসলে এখন ভাবার সময় এসেছে, কারণ একটা সময় আমরা পরিবেশকে নিয়ে ভাবিনি। আমরা নির্দ্বিধায় নদী দূষণ করেছি, আমরা মাটি দূষণ করেছি, আমাদের বায়ুকে আমরা দূষণ করেছি, কিন্তু এখন সময় এসেছে আমরা আমাদের এই পরিবেশ দূষণটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই জন্য যারা নতুন উদ্যোক্তা তাদের চিন্তা ভাবনার মাধ্যমে এই আইডিয়াগুলো আসবে, তাদের এই আইডিয়াগুলো অবশ্যই সরকারের পক্ষ থেকে সাধুবাদ জানানো হবে এবং সরকারি সংশ্লিষ্ট দপ্তরে এগুলো প্রেরণ করা হবে। সেই দপ্তর থেকে তাদেরকে প্রয়োজনীয় সহায়তা, আর্থিক হোক এবং সেটা যে কোনোভাবেই হোক, সেটা প্রাপ্তির আমরা ব্যবস্থা করব। পরে তিনি উৎপাদিত নমুনা জ্বালানি তেল বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে গুণগত মান পরীক্ষায় পজিটিভ রিপোর্ট পাওয়ার পর 2019 সালের আগস্ট মাস থেকে স্বল্প পরিসরে উৎপাদন শুরু করেন। মোংলায় শরতের কাশফুলের বিশাল সমারোহের সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। কেউ বন্ধুদের সাথে নিয়ে, আবার কেউ আসছেন পরিবার সহ এ কাশবনে। কাশবনকে ঘিরে এখানে গড়ে উঠেছে মৌসুম ভিত্তিক এক অন্যরকম পর্যটন কেন্দ্র। কাশবনের আশেপাশে বসছে বিভিন্ন ধরনের দোকানপাটও। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন বয়সের মানুষের কোলাহলে মুখরিত মোংলার মেরিন ড্রাইভ সড়কের দুই পাশের এ কাশবন। কাশবনে ঘুরতে আসা দর্শনার্থীরা বাড়তি উপভোগ করছেন পশুর নদীতে সারি সারি জাহাজ, নদীটির পশ্চিম পাড়ে শেষ বিকেলের সূর্যাস্ত ও সুন্দরবনের অপরূপ সৌন্দর্য। তবে দর্শনার্থীদের চলাচলের সুবিধার্থে মেরিন ড্রাইভ সড়কটি উঁচু ও টেকসই করে নির্মাণের নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ।
মোংলা পৌর শহরের মেরিন ড্রাইভ সড়কটি ফেরিঘাট থেকে চলে গেছে কাইনমারি স্লুইস গেট পর্যন্ত। এ সড়কের এক পাশে পশুর নদী আর অন্য পাশে বঙ্গবন্ধু আন্তর্জাতিক মোংলা ঘাসিয়াখালী চ্যানেল। এই দুই নদীর পাড়েই ফেলা ড্রেজিংয়ের বালুর বিশাল এলাকা জুড়ে এখন কাশবনের হাতছানি। মেরিন ড্রাইভ সড়কের দুই পাশ শেখ রাসেল মিনি স্টেডিয়াম, নেভির ক্যাম্প সহ আশপাশ এলাকা জুড়ে কাশফুলের এক বিশাল সমারোহের সৃষ্টি হয়েছে। আর কাশফুলের অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিন মোংলা ছাড়াও পাশের উপজেলা দাকোপ, রামপাল, মোরেলগঞ্জের লোকজন ছুটে আসেন এখানে। এ কাশবনে বেড়াতে ও ঘুরতে আসছেন বিভিন্ন বয়সেরই মানুষ। তাদের মধ্যে কেউ কেউ আসছেন বন্ধু বান্ধবীদের নিয়ে, কেউ আবার পরিবার নিয়ে। যারাই আসছেন তারাই সেখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। বাকি কিছু নাই আমার, সকল মরলেই বাঁচি, হায়রে সংসার আর সংসারী, বিনা মাইনের চাকুরি, এই সব করে কত চলে গেছে। সেই সাথে এ কাশবনে কেউ কেউ গাইছেন গান, কেউ করছেন টিকটক, আবার কেউ তৈরি করছেন ভিডিও কন্টেন্টও। আর কাশবনে এসে সেলফি সহ একে অপরের ছবি তুলে ফ্রেমবন্দি হচ্ছেন। কাশবনকে ঘিরে এ জায়গা এখনকার মানুষের কাছে বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ মেরিন ড্রাইভ সড়কে এসে একদিকে যেমন কাশবন, তেমনি অন্যদিকে পশুর ও মোংলা নদীতে সারি সারি জাহাজ এবং সুন্দরবনের দৃশ্য দেখার সুযোগ পাচ্ছেন। সবসময় আটকা বাঁধা থাকি, এই সন্ধ্যাবেলা একটু টাইম পাইলাম, পাশেই পশুর নদী, মোংলা নদী, পাশেই সুন্দর কাশবন হয়েছে, তাই আসলাম এইখানে গান বাজনা করতে। আসলে অ্যাকচুয়ালি এই জায়গার প্লেসটা তো মানে খুবই 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 সুন্দর। আই মিন এই প্লেসটায় প্রতিদিন অনেক অনেক নানান রকম মানুষ আসে এই জায়গায় দেখতে, বিকজ আমার অনেক ভালো লাগে এই প্লেসটা, এই জন্য আমিও আসছি আজকে দেখতে। কাশফুল ফুটছে, এইটা আরও বেশি ভালো লাগে। তার পাশে আবার নদী আছে, অনেক সুন্দর বাতাস, তাই এ যেন একের ভিতর তিন। তাই প্রতিদিন লোকজনের ভিড় লেগে থাকলেও শুক্রবার ছুটির দিনে তা বেড়ে যায় আরও কয়েক গুণে। দর্শনার্থীদেরকে ঘিরে মেরিন ড্রাইভ সড়কের দুই পাশে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের খাবার ও খেলনার দোকানপাটও। শুক্রবার আমারও মানে একটু ফ্রি থাকি বিদায়ী তো আসা, ঠিক আছে। নদীর পাশে আসা মানে কি, আশা আছে কাশফুল, আরও বিভিন্ন জিনিসে আছে, ঠিক আছে। আমাদের খুব ভালো লাগতেছে, তার জন্য আসা। নাম কি আপনার? মোহাম্মদ রাসেল। শুক্রবারে বাইরে হইতেছি এমনি ঘুরতে বাচ্চাদের জন্য। এই এক্সাম থাকার কারণে আজকে ফ্রেন্ডের সাথে ঘুরতে আসছি, খুব ভালো লাগতেছে। এজন্য আসছি কাশফুল দেখতে, বইতে, টিভিতে, মোবাইলে দেখছি, এজন্য আজকে বাস্তবে দেখতে আসছি। আমরা এখানে আসছি, এখানে দৃশ্যটা দেখতে অনেক সুন্দর। আর তারপরে হচ্ছে যে এখানে নদীর পাড়ে স্টেডিয়াম আছে, মেরিন ড্রাইভ আছে, তারপর কাশফুলের সমারোহ দেখতে অনেক সুন্দর। আমরা সহ আরও অনেকে দেখতে আসতেছে কাশফুলের সৌন্দর্য। মেরিন ড্রাইভ সড়কের শরতের কাশবনে আসা বিনোদন প্রিয় মানুষের নির্বিঘ্ন যাতায়াতের জন্য সড়কটি আরও উঁচু ও টেকসই করে নির্মাণের কথা জানিয়েছেন পৌর মেয়র। তিনি বলেন, মেরিন ড্রাইভ সড়ক ও বিশাল কাশবন এখন এক অন্যরকম পর্যটন স্পট হিসেবে পরিণত হয়েছে। তাই প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে এ সড়কটি উঁচু ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
একটি পর্যটন নগরীও বটে। তো এই পর্যটন নগরীতে এই শীতের মৌসুমে বিভিন্ন সময় এখানকার যারা আমাদের জনবসতি, আমাদের এই মানুষজন যারা এখানে বসবাস করে, তাদের বিনোদনের জন্য তেমন কোনো ব্যবস্থা নাই। মেরিন ড্রাইভ রোড, যেটা পশুর নদীর পাড় দিয়া চলে গেছে একদম সিগন্যাল টাওয়ারের ওই মাথা পর্যন্ত, ওখানে গেলে পশুর নদীতে জাহাজ, ওপারে সুন্দরবন এবং এইদিকে কাশফুল, একটা মানে প্রাকৃতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, একটি প্রাকৃতিক সৌন্দর্য এখানে সৃষ্টি হয়েছে, যেটা দেখার জন্য প্রতিদিন শত শত লোক ওখানে যায়। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই মেরিন ড্রাইভ রোড গত বছর যখন বর্ষাকালে মেরিন ড্রাইভ রোডের যে জায়গাটা এখন আমরা বালু দ্বারা ভরাট করেছি, জন্য ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি, এখানে আমরা যদি কোনো দাতা সংস্থা অথবা সরকারি কোনো সহায়তা না পাই, তাহলে আমাদের নিজস্ব তহবিল দিয়ে, নিজস্ব রাজস্ব তহবিল দিয়ে আমরা টেন্ডারের মাধ্যমে এই কাজটি সমাধান করব। যেহেতু একটি গুরুত্বপূর্ণ রাস্তা মানুষের বিনোদনের একমাত্র কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। মোংলা এমনিতেই পর্যটন নগরী। এ মোংলাতেই রয়েছে বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। এছাড়া এ বন্দর ও পৌর শহরের চারপাশে রয়েছে সরকারের মেঘা মেঘা প্রজেক্ট, যা দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রতিনিয়তই লোকজন এসে থাকেন এখানে। অর্থের অভাবে র্যাকেট, কক কিনে ব্যাডমিন্টন খেলার সামর্থ্য ছিল না, তাই স্বপ্নের দোলাচলে কখনো শোলাকে কক আর পায়ের স্যান্ডেলকে র্যাকেট বানিয়ে বাড়ির আনাচে কানাচে অনুশীলনে তাল মিলিয়েছে বন্ধুদের সাথে। অনেক সময় বন্ধুরা ব্যাডমিন্টন খেললেও অপলক দৃষ্টিতে চেয়ে থাকতে হয়েছে তাকে। আবার ঘরে থাকা অসুস্থ বাবা মার ঔষধ ও দুবেলা খাবারের যোগান দিতে স্কুলের বই ছেড়ে অটোরিকশার হাতল ধরে ছুটতে হয়েছে শহরের অলিগলি। কুড়ে ঘরে জন্ম নেওয়া সেই ছোট্ট ছেলেটি আজ কিনা দেশ সেরা খেলোয়াড়। দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটি থেকে এনে দিয়েছে বিরাট সম্মান। এই কৃতি খেলোয়াড়ের সাফল্যের আনন্দে জোয়ার বইছে নিজ এলাকায়। বলছি ভারতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া অনূর্ধ্ব 15 রিজিয়নাল জুনিয়র ব্যাডমিন্টনের চ্যাম্পিয়ন দিনাজপুরের বিরামপুরের গর্ব মুস্তাকিম হোসেনের কথা। তাকে দেখতে প্রতিদিন বাড়িতে আসছে প্রতিবেশী সহ শুভাকাঙ্ক্ষীরা। প্রতিদিনই সবার ভালোবাসায় সিক্ত এই কৃতি খেলোয়াড়, দেওয়া হচ্ছে সংবর্ধনাও। এদিকে মুস্তাকিমের পরিবারকে একটি বাড়ি সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস স্থানীয় প্রশাসনের। বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া মহল্লার মুন্না শেখের ছোট ছেলে মুস্তাকিম। বড় ভাই জাহিদুল আর বাবা মা নিয়ে 4 সদস্যের পরিবার তাদের। নেই কোনো নিজস্ব জায়গা। দাদার 1 শতক জায়গার উপর কোনো রকম মাথা গুঁজে কুড়ে ঘরে বসবাস করছে তারা। বাবা অটোরিকশা চালক এবং হাটে হাটে বীজ বিক্রেতা। স্থানীয় কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে মানবিক বিভাগে 10ম শ্রেণীর শিক্ষার্থী সে। পড়ালেখার পাশাপাশি ব্যাডমিন্টন খেলাকে আপন করে নেয় মুস্তাকিম। স্থানীয়ভাবে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে পেয়েছে বহু পদক ও ক্রেস্ট। কিন্তু সেই পদক ও ক্রেস্ট সাজিয়ে রাখার জন্য ঘরে নেই কোনো জায়গা। ছোট্ট একটি পড়ার টেবিলেই সাজিয়ে রাখতে হয়েছে। এদিকে চলতি বছরের শুরুতে আন্তঃস্কুল প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসেন অদম্য খেলোয়াড় মুস্তাকিম। পরে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় নাম লেখান। অংশগ্রহণের প্রস্তুতি নিতে ঢাকায় সরোয়ার ব্যাডমিন্টন একাডেমিতে অনুশীলন শুরু করে সে। এর মধ্যে জাতীয় ব্যাডমিন্টন আসরের তারিখও ঘোষণা হয়। কিন্তু সে সময় বাড়িতে বাবা মা দুজনেই অসুস্থ হয়ে পড়েন। বাবার অটোরিকশার চাকা থেমে যাওয়ায় বন্ধ হয়ে যায় আয়ের পথ। সংসার সামাল দিতে বেসামাল হয়ে পড়ে তার পরিবার। অর্থের অভাবে ঢাকায় থাকা খাওয়ার খরচ জোগানো ও অনুশীলন অনিশ্চিত হয়ে পড়ে তার। সংসারের এই চরম দুরবস্থায় অনেকটা চ্যালেঞ্জ নিয়েই সংসারের হাল ধরেন মুস্তাকিম।
স্কুলের পাঠ্য বই আর ব্যাডমিন্টন ছেড়ে শক্ত হাতে চেপে ধরেন অটোরিকশার হাতল। অটোরিকশা চালিয়ে যে আয় হয় তাতে অসুস্থ বাবা মাকে দেখবেন নাকি খেলার মাঠে যাবেন, এমন দোলাচলে কেটে যায় অনেকটাই সময়। এর ফলে জাতীয় পর্যায়ে খেলা অনিশ্চিত হয়ে পড়ে মুস্তাকিমের। এর কিছুদিন পর স্থানীয় ইউএনও পরিমল কুমার সরকার জানতে পারেন মুস্তাকিম শহরে অটোরিকশা চালায়। এ কথা শুনে ডেকে পাঠান তাকে। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় নগদ 10,000 টাকা। পাশাপাশি স্থানীয় ব্যক্তিরাও আর্থিক সহযোগিতা করে মুস্তাকিমকে। এরপর ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়। ঢাকায় ব্যাডমিন্টন একাডেমিতে আবারও অনুশীলন শুরু করেন মুস্তাকিম। এখানে গেছিলাম, এখানে 7টা দেশ অংশগ্রহণ করছিল, যার মধ্যে আমরা 3টা দেশের সাথে খেলছি। 2টা দেশের সাথে আমরা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলছি, আর ফাইনালে ভারতের সাথে খেলছি। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে যে দেশের বাইরে এত বড় টুর্নামেন্টে আমি চ্যাম্পিয়ন হতে পারছি। চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সম্পূর্ণই আমার কোচের হাত। উনি ছোট থেকেই আমাকে শ্রম, মেধা, ভালোবাসা, টাকা পয়সা দিয়ে অনেক কিছু দিয়ে সাহায্য করে আমাকে এত দূর নিয়ে এসছে। আজকে এই জায়গায় আসার কারণ একমাত্র আমার কোচ ইঞ্জিনিয়ার সারোয়ার আলম। আমি প্র্যাকটিস করি সারোয়ার ব্যাডমিন্টন ক্লাবে, আর এইটা আমরা গেছিলাম জুনিয়র ন্যাশনাল থেকে, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন থেকে। সরকারের কাছে চাওয়া যে আমাদের নিজস্ব কোনো বাসা নাই, যদি আমাদেরকে একটা থাকার জায়গা করে দেয় তাইলে এটা আমরা অনেক ভালো হয় আমাদের জন্য। বাবা ছোট একটা বীজের দোকান আছে, রিক্সা চালাই। ঢাকায় পাঠাবো, তখন আমি বললাম যে আমি যে ঢাকাতে আপনারা পাঠাবেন আমার ছেলেকে, আমি এখানকেই তো আমি ঠিকভাবে দিতে পারি না, ঢাকার খরচ আমার পক্ষে চালানি খুব কষ্টকর হবে। তখন ওরা সবাই বলল যে দেখো, আমার ছেলেকে বললো যে তোমার বাসা থেকে অল্প কিছু যদি তোমার আম্মু তোমাকে আব্বু দিতে পারে তা আমরা তোমার খেলার সহযোগিতা চালাই যাব। এইভাবে চালাতে চালাতে তখন বললো যে আমি কোথাও আমি কিভাবে পারবো, আমার পক্ষে অসম্ভব, আমি হাত ধরতে পারি না, আমি পারবো কি না, খুব ভয় লাগতেছিল। তখন ওর মাঠের আঙ্কেলরা বললো, পারভেজ বা শানু যে কোনো বলেছে যে তোমার আম্মু বাসা থেকে যদি 1,000-1,200 টাকা দিতে পারে তাহলে আমরা তোমাকে খেলার জন্য সহযোগিতা করবো বাকিটা। এইভাবে চলে তাহলে তখন আমি সাহস দিলাম যে ঠিক আছে আমি দিব। এইভাবে ওখান থেকে ঢাকায় পাঠালো, ঢাকাতে ওই সারোয়ার ব্যাডমিন্টন একাডেমি ক্লাবে পাঠালো। ওনার সঙ্গে যোগাযোগ করলো, ওনাকে বললো, তখন উনি সব কিছু বলে যে ঠিক আছে, ওখানকার যে আনুষ্ঠানিক খরচ আছে উনি সব কিছু ফ্রি করে দিছে। ফ্রি করে দেওয়ার পর ওখানে প্র্যাকটিস চলতেই ছিল। ওখানে দেওয়ার পরেও আমার খরচ চালাতে সবাই যেটা দিত তারপরেও আমার খুব হতো, আমি পরিমাণভাবে আমার ছেলেকে কিছু দিতে পারি না। নাম মোস্তাকিম হোসেন। সে সাউথ এশিয়ান রিজিওনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনূর্ধ্ব 15 এটাতে অংশগ্রহণ করে সে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে। এটা হয়েছিল ভারতে। তারা শ্রীলঙ্কা, নেপাল, ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এবং বাংলাদেশের পতাকা তারা বিদেশের মাটিতে উড়িয়েছে এবং বাংলাদেশের সম্মান বাড়িয়েছে, দেশের সম্মান বাড়িয়েছে। এটা খুবই গৌরবের একটি বিষয় যে আমাদের বিরামপুরের একটি ছেলে এরকম একটি অত্যন্ত গর্বের একটি কাজ করেছে। এই ছেলেটি অত্যন্ত দরিদ্র পরিবারের একটি ছেলে, আপনারা জানেন। তার বাবা একজন রিক্সা চালক এবং দরিদ্রের কষাঘাতে এই ছেলেটিকেও কিন্তু রিক্সা চালাতে হয়েছে। আমি এটা জানার পরে তাকে ডেকেছিলাম, যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি তাকে আর্থিকভাবে সহযোগিতা করার। তারপরে ছেলেটি ঢাকায় প্রশিক্ষণ নিয়ে সে কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে। এরপরেও এই ছেলেটির আর্থিক অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য তাকে যদি আমাদের কোনো ধরনের সহযোগিতার দরকার হয়, আমি যতটুকু জেনেছি তাদের নিজেদের বাড়ি নেই। আমাদের বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী গরিব ভূমিহীন মানুষের জন্য আশ্রয়নের ঘর দিয়েছেন। যদি তারা আশ্রয়নের ঘরে যেতে চায় আমি তাদেরকে অবশ্যই ঘরের ব্যবস্থা করে দেব। আমাদের এক ছেলে পুরোপাড়া 5 নম্বর ওয়ার্ড, আমার পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের, সে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এবং এতে সে আমাদের দেশ, বাংলাদেশ এবং বিরামপুরবাসীর মুখ উজ্জ্বল করেছেন। এই জন্য আমার পক্ষ থেকে মোস্তাকিমকে অশেষ ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সে এমন দরিদ্র পরিবারের সন্তান যে তার বাবা একজন রিক্সা চালক, ভ্যান চালক। তার মধ্যে যে এই ক্রীড়া নৈপুণ্য লুকিয়ে আছে আমরা ভাবতেই পারিনি, যার ধারাবাহিকতায় সে যেদিন চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে আমরা বিরামপুরের মাটিতে যখন আসে, আমরা উপজেলা প্রশাসন
পৌর প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার সবাই মিলে তাকে আমরা সম্বর্ধনা দিয়েছি। আমরা সত্যি আনন্দিত হয়েছি। আমাদের মুখ উজ্জ্বল করেছে, বিরামপুরের মুখ উজ্জ্বল করেছে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। এটাতে আমরা তাদের কাছে আমাদের গর্বিত সন্তান। গত ২৬ সেপ্টেম্বর ভারতের আসামে শুরু হয় দক্ষিণ এশিয়া অনূর্ধ্ব ১৫ রিজিওনাল জুনিয়র ব্যাডমিন্টন। বাংলাদেশের হয়ে খেলতে যান ভারতে। খেলায় নেপালকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে মুস্তাকিম ও এসএমসি ফতুল্লাহ জুটি। গত ৩০ সেপ্টেম্বর ২-১ সেটে শক্তিশালী দল ভারতকে পরাজিত করে দ্বৈত চ্যাম্পিয়ন হয় মুস্তাকিম ও এসএমসি ফতুল্লাহ। গত ২৬ সেপ্টেম্বর ভারতের আসামে শুরু হয় দক্ষিণ এশিয়া অনূর্ধ্ব ১৫ রিজিওনাল জুনিয়র ব্যাডমিন্টন। বাংলাদেশের হয়ে খেলতে যান ভারতে। খেলায় নেপালকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে মুস্তাকিম ও এসএমসি সিফাতুল্লাহ জুটি। গত ৩০ সেপ্টেম্বর ২-১ সেটে শক্তিশালী দল ভারতকে পরাজিত করে দ্বৈত চ্যাম্পিয়ন হয় মুস্তাকিম ও এসএম সিফাতুল্লাহ। লাল সবুজের এই জুটি ছিনিয়ে আনেন চ্যাম্পিয়ন ট্রফি। এদিকে এই আসরে অংশ নেয় দক্ষিণ এশিয়ার দেশ ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও বাংলাদেশ। ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে মুস্তাকিম জুটি চ্যাম্পিয়ন হয়ে প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ এশীয় আঞ্চলিক আসরে স্বর্ণপদক জিতে বাংলাদেশের সুনাম এনে দিয়েছে, যা দেশের জন্য একটি বড় অর্জন। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।